আজকের গল্প উচ্চাসা। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল নম্বর 3। অরূপ এখনও মুম্বাই থেকে এসে পৌঁছয়নি। ওর পরিচয়, ও গত 10 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ডিওপি। ওদের এবারের গন্তব্যস্থল লন্ডন। উদ্দেশ্য, একটা ফিল্মের শুটিংয়ের বিশেষ কিছুটা অংশ ওখানেই শ্যুট হবে। ডিরেক্টর একটু পাইচারি করছেন, কারণ ঘোষণা হচ্ছে মুম্বাই দিল্লি ফ্লাইট একটু দেরিতে পৌঁছবে। আসলে অরূপের একমাত্র ছেলে ক্লাস 10-এর ICSE ফাইনাল পরীক্ষা দিচ্ছে। গতকালই শেষ হয়েছে, কাজেই ও গতকাল আসতে চায়নি। অরূপের এবার প্রথম বিদেশ যাত্রা নয়, দেখতে দেখতে প্রায় গোটা 10-12টা দেশ একাধিকবার ঘুরে ফেলেছে। এবারে ডাইরেক্টর সেলিম স্যারের সাথে তৃতীয়বার বিদেশ যাত্রা। উনি অরূপকে সত্যিই খুব ভালোবাসেন, স্নেহ করেন। ফ্লাইটের শেষ ঘোষণার সময়ই অরূপ হাজির। সেলিম স্যার গম্ভীর শুধু বললেন, এটা ট্রেন নয় যে তুই রানিংয়ে উঠবি। তারপর হাত ধরে টেনে শাটার স্টক ধরে এগিয়ে গেলেন। সেলিম স্যারের সিট বিজনেস ক্লাসে হিরো আর হিরোইনদের সাথে করা। বাদবাকি সবাই গতকাল রওনা হয়ে গেছে। অরূপের সিটটা জানলার ধারেই বুক করে দিয়েছিলেন। জানেন, দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে ওর মাথায় অনেক কিছু খেলে যায়। ফটোগ্রাফির ওপর কোনো রকম পড়াশোনা নেই, অথচ ছবির মাত্রাই বদলে দেয়। কেউ বলে ভগবানের হাত ওর মাথার ওপরে আছে, কেউ বা বলে অত ভালো ক্যামেরা হাতে পেলে যে কোনো নভিসও চোখ ধাঁধানো একটা কিছু করে ফেলবে। কিন্তু সেলিম স্যার জানেন, ওর চোখ দুটোই আসল। ও ক্যামেরার পেছনে চোখ রেখে যেন অন্য মানুষের চোখে ভালো লাগাটা তখনই বুঝে ফেলে। প্লেনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। যে মুহূর্তে ছাড়ল, জানলার বাইরে চোখ রেখে অরূপ ভাবছিল আর কিছুটা দেরি হলেই একটা যাচ্ছে তাই ব্যাপার ঘটে যেত। সত্যি, এটাতে তো রানিং ওঠা সম্ভব নয়। মনে পড়ে গেল তখন 16-17 বছর বয়স। সারাটা দিন পায়ে ফুটবল আর মাথাতেও তাই। বাবা একটা শর্ত দিয়েছিলেন যে মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে ফুটবল খেলবে, অন্যথায় বাড়ি থেকে বার করে দেবেন। রেজাল্ট বেরোনোর দিন যা খাতায় লিখে এসেছিল তারই আশানুরূপ প্রতিফলন দেখা গেল। ইংরেজি আর অঙ্কে ফেল। বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। মদনপুর থেকে ট্রেন ধরে 2-1 আত্মীয়দের বাড়ি ঘুরে কাউকে না পেয়ে পুরনো শহর খড়গপুরে হাজির। কারই বা বাড়ি যাবে, এই দোনমনা করে স্টেশনেই বসে রইল কয়েক ঘন্টা। রাত 9:30 নাগাদ মুম্বাই যাওয়ার ট্রেনটা যখন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, তখন হঠাৎ অ্যাথলেট সুলভ দৌড়ে ট্রেনটায় উঠে পড়ল। অরূপ যখন ট্রেনে অনেকটা চলে গেছে, মদনপুরের বাড়িতে অনেক রাতে খাবার নিয়ে না খেয়ে বসে থাকা মায়ের সাথে বাবা, দাদা, বোন জড়ো হতে শুরু করলো। আস্তে আস্তে পাড়া প্রতিবেশীরা বাড়ির সামনে আসতে আরম্ভ করলো। অজানা আশঙ্কায় কেউ ওর বাবাকে নিয়ে থানায় ছুটল, কেউ বা স্টেশন, ক্লাব বা বন্ধুদের বাড়িতে খোঁজ নিতে ছুটল। না, অরূপ পালিয়েছে। বাবা নিজেকে দোষী ভাবতে আরম্ভ করলেন। ভবিষ্যতে জ্যোতিষী ত্রান্তিকের কাছে দৌড়নো বা খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন ইত্যাদির কোনো কিছুই বাদ দেননি। ওদিকে ট্রেনে অরূপ টিটি আসলে বাথরুমে বা সিটের তলায় লুকিয়ে কাটাতে লাগলো। ওর সরল কথাবার্তায় ও অনাথ, এই কথাটাই সবাই বিশ্বাস করে নিয়েছিল। নিজে ওই বয়সে সরল মনে বিশ্বাস করে নিয়েছিল তখনকার বম্বের প্রসিদ্ধ বাঙালি নায়কের সাথে একবার দেখা হলেই কেল্লাফতে। কল্পনার বাস্তব আকাশ জমিনের মতন। কোনোদিন কেউ কাউকে ছুঁতে পারেনি। পরদিন প্রায় শেষ রাতে মুম্বাই পৌঁছে গেল। মদনপুরের ছেলেটি চুপিসারে স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে পথ চলা শুরু করলো। অত উঁচু উঁচু বাড়ি, অফিস দেখতে দেখতেও পকেটের কয়েকটা টাকা পয়সা চেপে ধরে আছে, কারণ ওটাই তো শেষ সম্বল। এই মুহূর্ত থেকে শুরু হলো আসল সংগ্রাম। পেটু প্রায় লোহা চিবিয়ে খেয়ে হজম করে ফেলা ছেলেটি পকেটের পয়সার ভাগ করে ফেলেছে। সকালে একটা সিঙ্গাড়া আর 3-4 গ্লাস জল খেলে দুপুরটা না খেলেও চলবে। সন্ধ্যের শেষে একটা পাউরুটি আর জল খেলে রাতটাও কাটবে। মনের নায়কের বাড়ির খোঁজ নিতে গেলে সবাই হেসেছে, এমনকি উল্টো দিকের রাস্তাও দেখিয়ে দিয়েছে। রাস্তায় ঘুমিয়ে পড়লে পুলিশ তাড়িয়ে দিয়েছে। লোকের বাড়ি কাজ চাইতে গেলে এমনকি কুকুর পর্যন্ত লেলিয়ে দিয়েছে।
এই সময় খুবই অসুস্থ হয়ে পড়ে, পক্স হয়। দাদাকে দেখে শেখাটা কাজে লাগিয়েছিল। ওই শরীরেই নিম গাছে উঠে ডাল ভেঙে সারা শরীরে বোলাতো। কয়েকটা দিন পর একটা বিশাল বাড়ির ড্রাইভারকে পটিয়ে গ্যারেজে মাথা গোজার ঠাঁই করে নিয়েছিল। সারা শরীর ভালো করে ঢেকে নিয়েছিল যাতে ও বুঝতে না পারে। ওর জামা কাপড় আর থালা বাসন ধুয়ে দেওয়ার বদলে অতিরিক্ত বা উচ্ছিষ্ট খাবারও জুটে যেত। একদিন একটা বালতির ওপর থালাটা রেখে খাচ্ছিল। সামান্য ওই শুধু ভাতই উল্টে বালতির ভেতর পেট্রোল মেশানো ময়লা জলেই পড়ে যায়। সেদিন বুঝেছিল ভাতের প্রতিটি দানা কত মূল্যবান। আবার পেটে খিদে থাকলে সব কিছুই অমৃত। বালতি থেকে ওই ভাতই তুলে জল দিয়ে ধুয়ে দুপুরের খাবার হিসেবে খেয়েছিল। আপাত দৃষ্টিতে খারাপ হলেও ঘটনায় সাপে বড় হলো। ওই বাড়ির দারোয়ান বাড়ির মালিককে সব বলে দিল। উনি ড্রাইভার আর অরূপের মুখ থেকে সব শুনে এক বন্ধুকে অনুরোধ করে ফিল্ম স্টুডিওতে স্পট বয়ের কাজে ঢুকিয়ে দিলেন। আসলে উনি একজন ফিল্ম প্রডিউসার ছিলেন। স্টুডিওতেও অরূপের খালি ক্যামেরার দিকে চোখ। তবে একটু ছুঁয়ে দেখতে গেলেও কত যে গালে গালে খেয়েছে। এর মধ্যেও সহানুভূতি দেখানোর লোক কপাল গুনে পাওয়া যায়। একজন নামজাদা ক্যামেরাম্যান দেখা হলেই কিছু না কিছু শিখিয়ে দিত। বছর দুয়েক বাদে ওর সহকারী করে নিল। মীরা রোডে কয়েকজন ফিল্মের বিভিন্ন ক্ষেত্রে সহকারীদের সঙ্গে থাকত। এই সেলিম স্যারই প্রথম একটা ছোট্ট অ্যাড ফিল্মে ক্যামেরাম্যানের দায়িত্ব দেন প্রায় বছর 10 আগে। সেখান থেকে আজকের ডিওপি অরূপ মানুষ হিসেবে সেই সরল সাদাসিধেই আছে, কিন্তু আভিজাত্যের ছোঁয়া চোখে মুখে। অরূপ রাতের ডিনার খেয়ে কম্বল ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ল। নিশ্চিন্তে স্বপ্ন দেখতে লাগলো, কারণ চোখ বোঝার আগে দেখে নিয়েছে মেঘের দেশের অনেক ওপর দিয়ে যাচ্ছে। মনের ইচ্ছেগুলো আরও ওপরের আকাশ ছুঁতে চায়। একটা ঘোষণায় ঘুম ভেঙে বুঝলো আর কিছুক্ষণ বাদে হিথ্রো এয়ারপোর্টের মাটি ছোঁবে। বাস্তবের মনটা এভাবেই মাটি ছুঁয়ে থাকতে চায়। মাঝের সময়টা চোখ আর ক্যামেরার যেন আপোষে লড়াই। যেই জিতুক জয়টা অরূপের নামেই থাকবে। আবার ওড়ার জন্য তৈরি হতে হবে। উচ্চাশায় নির্দিষ্ট সময়ে দম দিতে ভোলে না অরূপ। এতেই স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকার রসদ পায়। হিথ্রো এয়ারপোর্টে বিমান নামার সময় মোবাইল টাওয়ার আসার সাথে সাথেই ডিরেক্টর জানালেন, অরূপ, তোর নাম এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য নমিনেশন পেয়েছে। আমাদের ফিরে আসার দিনই ওই প্রোগ্রাম হবে, আমরা সবাই যাব। অরূপ, শুভেচ্ছা আর অগ্রিম অভিনন্দন। শাটার স্টকের ভেতর দেখা হতেই ডিরেক্টর অরূপকে জড়িয়ে ধরলেন।